গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন মুর্তজা বশিরের লেখা সাদা হাতি। ও যখন ঘরে এসেছিল তখন রাত 10টা হবে। সারা দুপুর জো খেলেছে। টাকা যে তার ইচ্ছে নিয়ে নয়, কিংবা খেলাটা যে তার পক্ষে নেশা, তাও না। কেমন একটা একঘেয়ে ক্লান্তিকর জীবন। সকালে ঘুম থেকে উঠে রং তুলি নিয়ে বসে 11টা-12টা নাগাদ। দুপুরে রয়্যাল পার্কের ছোট ছোট দোকানে 2টো রুটি আর আধা প্লেট তরকারি দিয়ে কোনো মতে পেট চালায়। তারপর মলের রাস্তায় ইতস্তত ঘুরে স্কুল ফেরত মেয়েদের দেখে। বিকেল হলে আর্ট কাউন্সিলে আড্ডা, আর 8টা-9টা পর্যন্ত এই। আর এই একঘেয়েমি থেকে পালিয়ে থাকার জন্যে আকিলের ঘরে খেলতে বসেছিল। পকেটে উঠছিল 30 টাকা, কিন্তু 30 থেকে হয়ে উঠেছিল 100। বাকি টাকাটা ও টেবিল থেকে না নিয়ে উঠে পড়েছিল। আবার অনুভব করেছিল সেই অস্বস্তিকর একঘেয়েমি। সবাই অবাক হয়েছিল ওর এমন অদ্ভুত ব্যবহার দেখে। খেলা তাই বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু বসেছিল মদের পার্টি। মদ খেয়েও স্বস্তি এতটুকুন পায়নি, বরং নিজেকে মনে হয়েছে বড্ড বেশি নিঃসঙ্গ। একসময় দল বেঁধে টাঙ্গাই করে গিয়েছিল হীরামন্ডিতে নাচ দেখতে। মেয়েটা কম বয়সেই ছিল, দেখতেও বেশ, নেচেও ছিল মন্দ নয়। তবু কেন জানি ভালো লাগছিল না বেশিক্ষণ বসতে। গাটা মনে হচ্ছিল পুড়ে যাচ্ছে, কপালে ব্যথা, জ্বর মনে হয়েছিল। বন্ধুদের কিছুতেই বিশ্বাস করাতে পারল না যে তার জ্বর হয়েছে, আর না হয়ে থাকে হবে। তাড়াতাড়ি কাপড় চোপড় ছেড়ে বিছানায় শুয়ে পড়ল। শীত শীত করছে। ঘরে স্টোভ নেই যে কয়লা জ্বালাবে, প্লাগও নেই যে হিটার রাখবে। নিজেকে নিজে প্রশ্ন করল, কি আছে ঘরটার? ভাড়া তো মোটেই সস্তা নয়। এল ধরনের ঘর, 1.5 তলা। সুবিধা থেকে অসুবিধাই অনেক। আঙুল দিয়ে ও অসুবিধাগুলো এক এক করে গুনল। এক, ঘরের চুনকাম নেই। তৈরির সময় সিমেন্টের প্লাস্টার লাগিয়েছিল, তেমনই রয়েছে। 2, বাথরুম নেই। ওটাই কি কেউ গোসল সারতে পারে? মাথাটা এতক্ষণ লেপের ভেতর ছিল, বের করে বাঁ পাশে তাকাল, হাসল। মেঝে থেকে 3 ফুট উঁচুতে, লম্বায় 5 আর পাশে 2.5 ফুটের গর্তটা হলো গোসলখানা। এখন শীত, তাই রক্ষে। গরমে লাফিয়ে গর্তে ঢুকেছে, বালতির পানিতে গোসল সেরে আবার লাফিয়ে নেমেছে। আশ্চর্য, এতদিনে মনে পড়ল ওর 1 বছর ধরে সে নিচ থেকে রোজ বালতি করে পানি এনেছে, এবং আনতে হবে, কাল, পরশু, তরশু, যতদিন থাকবে ততদিন। ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা পড়েছে এবছর। মারিতে জলদি বরফ পড়েছে এবার, বাতাস আসছে ওখান থেকে। লেপটা ফের মুড়ি দিল ও, শুয়ে শুয়ে গালি দিল বাড়িওয়ালাকে। অকথ্য, বাপ তুল্য, মা তুল্য, বোন তুল্য, আর বলল, শালা চোর। প্রতিজ্ঞা নিল, ভালো হলেই এ ঘর ছেড়ে দেবে, অন্যত্র কোথাও চলে যাবে। হোক না ঢোকার পথ সম্পূর্ণ আলাদা, থাকুক না কেন তার চলাফেরা গোপনীয়। হাঁটুটা মুড়ে কাত হয়ে শুয়েছিল, চিত হল। পেটের উপর হাতটা ছিল, আঙুল দিয়ে সেখানে দাগ কাটতে কাটতে মনে হলো খিদে পেয়েছে। শীতের মৌসুম, 9টার মধ্যেই সামনাবাদের এলাকা হয়ে যায় নিশুতি। রেস্টুরেন্টে যে যাবে তার উপায় নেই। এক হয় যদি চৌবুর্জির দিকে যায়, তাহলে হয়তো রাস্তার ধারের দোকানে দুধ আর বনরুটি পেতে পারে, কিন্তু সে তো বেশ দূরে। অবশ্য দূরের জন্যে অত ভাবে না। বহুরাত বন্ধুদের সঙ্গে হল্লাগুল্লা করে সেই আনারকলি থেকে হেঁটে এসেছে, সে কথা অবশ্য আলাদা। তখন এমন করে শীত আর খিদে তাকে একজোট হয়ে বাঁধেনি, আজ দুটোই তাকে পেয়েছে।
আচমকা খেয়াল হলো যখন রিগাল বাসস্টপে বাসের আশায় তীর্থ কাকের মতো দাঁড়িয়েছিল তখন 2টো ডিম কিনেছিল। কোটের পকেটে হাত গুঁজে হাতের মুঠিতে চেপে ধরেছিল ও দুটোকে। সারা শরীর তাতে বেশ উষ্ণ হয়ে উঠেছিল। লাফিয়ে উঠে বসল এমন করে যে অর্ধেক লেপ গেল মাটিতে ঝুলে। যেমন করে লাফিয়ে উঠেছিল ঠিক তেমনি করে ডিম 2টো নিয়ে এলো। পা টান করে সোজা হয়ে বসল বিছানায়, পিঠটা ঠেস দিল দেয়ালে। বুক অবধি লেপটা টেনে ডিমের খোসা সযত্নে ছাড়াতে লাগল। এতটুকুনো যেন চলে না যায়। মাথার কাছে দেয়াল তাক, নিচের তাকে 2টো গ্লাস, ব্র্যান্ডির একটা বোতল, অর্ধেকের কম রয়েছে। নাসরিন এসেছিল 2 সপ্তাহ আগে, সেদিন কিনেছিল। অবশ্য গা গরম করার জন্যে নয়, মনের সাহস আনার জন্যে। মেয়ে ছেলের চুপি চুপি ঘরে আনতে ভয় হয়েছিল। গ্লাসে আস্তে আস্তে ঢালল, চুমুক দিল। করাচি থেকে ওর এক বন্ধুর চিঠি এসেছে আজ ভোরে। পেয়েই একবার অবশ্য পড়েছিল, এখন আবার পড়ল। সেই একই কাহিনী, মদ হইচই আর গাড়ি করে এই রাস্তায় ওই রাস্তায় ঘুরে বেড়ানো। কখনো ক্লিফটনে, আরব সাগরের ওপর তারার মেলা দেখা, ঢেউ গোনা, আবার কখনো এয়ারপোর্টে, লাউঞ্জে বিয়ারের বোতল সম্মুখে রেখে প্লেনের ওঠানামা দেখা। 1 দিন না, 2 দিন না, রোজ এমনি। ভাবল একঘেয়ে লাগে না, বমি আসে না। ও যখন করাচিতে ছিল গরমে, তখন এমনি সেও করেছে রোজ। তারপর হুট করে চলে গিয়েছিল ঢাকায়, কাউকে কিছু না বলে। একটুখানি শান্ত পরিবেশের জন্য মনটা হাঁপিয়ে উঠেছিল। আজকেও অনেকদিন পর আবার ঢাকার কথা মনে পড়ল ওর। মনে হলো সবারই কথা, বাবা মা, বোন, ভাই, ভাবি। কারো খবর সে জানে না, জানতে চায়নি, রাখতে চায়নি। খবর দেয়নি, নেয়ও নি। কিন্তু এখন কেন জানি জানতে ইচ্ছে করল বড্ড বেশি। জানাতে ইচ্ছে করল জ্বর হয়েছে। তাছাড়া আর কারুর কথা মনে এলো না। বন্ধুদের তো নয়ই। ঢাকার বন্ধুদেরও ঘৃণা করে, এখানে লাহোরের বন্ধুদেরও ঘৃণা করে। সবাইকে ঘৃণা করে, নিজেকে করে সবচেয়ে বেশি। ব্র্যান্ডিটা মন্দ লাগছে না, যেন আগের মতো নয়। বেশ গরম হয়ে উঠেছে গাল, কান। পায়ের একটা পাতা দিয়ে অপরটা মৃদুভাবে ঘষতে লাগল ও। বন্ধুটি গল্প লেখে, নতুন এক গল্প লিখেছে, সেটার থেকে কিছু তুলে দিয়েছে। চিঠি পড়ে কাগজ টেনে নিল। প্রথমে লিখল প্রিয় বরেশু। লিখে কিছুক্ষণ ভাবল, না ঠিক হলো না, কথাটা কেটে দিল। লিখল সুহৃদ বরেশু। আবার কাটল, ঠিক কথাটা খুঁজে পাচ্ছে না। মাথাটা ভার লাগছে, চোখ জোড়া জ্বলছে, আবার শীত লাগছে ওর। সারা শরীরে ধানের শীষের মতো কেঁপে কেঁপে ঠান্ডা এলো। কলমটা খুলে লেপের উপর রেখেছিল, নিবের জায়গায় গোল হয়ে দাগ ধরে গেছে। কলমটা তুলে নিল। আঙুল দিয়ে অনুভব করল ভেজা দাগের মসৃণতা। আঙুলের ডগায় কালির ছোপের দিকে অকম্পভাবে তাকিয়ে রইল কিছুক্ষণ। মনে হলো রক্তের দাগ কালো হয়ে গেছে। হঠাৎ কাগজটা টেনে লিখল সোজাসুজি, জানো সাইদ, কেন জানি আর বাঁচতে ইচ্ছা করছে না। এই যে অগণতি মানুষ আর কোলাহল চারদিকে, তবু কই আমার নিঃসঙ্গ জীবনের শেষ। নিজেকে মনে হয় একা, পৃথিবীতে নির্বাসিত। চোখ জোড়া বেশ জ্বালা করছে, কি যে লিখেছে এবং লিখবে বুঝতেই পারছে না। বাতি নিভিয়ে শুয়ে পড়ল। বিছানার এপাশ ওপাশ করল, কিন্তু ঘুম এলো না অত তাড়াতাড়ি। রাস্তায় হঠাৎ করে একটা বাসের শব্দ, কখনো ধীরে চলা কোনো টাঙা গাড়ির ঘোড়ার খুরের একটানা আওয়াজ নিস্তব্ধতাকে চিরে যাচ্ছে। আস্তে আস্তে ও ঘুমিয়ে পড়ল।
স্বপ্ন দেখল আকাশ আর পাখি, অসংখ্য পাখি, লাল, হলুদ, কালো, সাদা, সারা আকাশময় উড়ছে আর উড়ছে। ছোট ছোট পাতলা ডানা বাতাসকে কেটে চিরে ঘুরছে, কখনো একসঙ্গে, কখনো এলোমেলো, ডাইনে বাঁয়ে, এদিকে ওদিকে। হঠাৎ একটা রূপালী পালক বাতাসে দোল খেয়ে কেঁপে কেঁপে নিচে নেবে এলো। অন্ধকারে দাঁড়িয়ে একটা মানুষ, উলঙ্গ, মাটি থেকে কুড়িয়ে নিল পালকটা, অর্ঘ্য দেবার মতো করে দুহাতের অঞ্জলিতে রাখল, তারপর পায়ে পায়ে হেঁটে এলো। ওর সম্মুখে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিল সেটাকে। এই প্রথম ও দেখল লোকটার চেহারা, ও নিজের চেহারা। ঘুম যখন ভাঙল তখন বেলা অনেক, মাথায় তখনও ব্যথা রয়েছে, চোখ মেললেই সূচ বেঁধে। বিছানা ছেড়ে মোটেই উঠতে ইচ্ছে করছে না, তবুও তাকে উঠতে হল। জানালার পাটে পেরেকে গোল আয়নাটা ঝুলানো, ওখানে চেহারাটা দেখল। একটু ফ্যাকাশে হয়ে গেছে চোখ মুখ। জানলাটা খুলে তাকিয়ে রইল বাইরে। কেমন মেঘলা আকাশ, রোদ যেখানে পড়েছে মনে হচ্ছে সোনাতে মোড়া। মনে পড়ল টার্নারের ছবির কথা। অনেকক্ষণ দাঁড়িয়ে দেখল। রোজকার মতো নিচ থেকে পানি তুলল এক বালতি, মুখ ধুয়ে ঘর থেকে বেরোল। তারপর অনিচ্ছা সত্ত্বেও রাস্তায় নেমে এলো। অসহ্য যন্ত্রণায় কুঁজো হয়ে চলতে লাগলো বাজারের দিকে। নিমকি বিস্কুট কিনল 1 প্যাকেট, 8টা কমলা, গোটা 6 অ্যাসপ্রো। ঘরে ফেরার মুখে দেখল একদল মেয়েদের, স্কুলে যাচ্ছে। মনে মনে বলল, বেশ সুন্দর মেয়েগুলো তো এদিকে। সত্যি আশ্চর্য, কোনোদিন এদের সে দেখেনি। এই পাড়ার কোনো মেয়েকেই তার চোখে পড়েনি। ঘুম থেকে ও যখন উঠত তখন তারা স্কুলে পৌঁছে যায়। ঘরে এসে সোজাসুজি বিছানায় বসল ও। গোটা 5-6 বিস্কিট খেল, 1টা কমলা, তার কিছুক্ষণ বাদে 2টো এসপ্রোর গুলি। তারপর লম্বালম্বিভাবে শুয়ে পড়ল বিছানায়। শুয়ে শুয়ে মাথা চারধারে ঘুরিয়ে দেখল, খুঁজল ধূসর কোনো জীব, কিন্তু নিরাশ হল, পেল না। থাকলে বেশ হতো, ভাবল ও। অন্তত একটা কিছু জীবন্ত, তাকে চলতে নড়তে। এই প্রথম ও অনুভব করল রেডিওর প্রয়োজন। রেডিও রাখাকে ও ভাবত বিলাস, যার না আছে কোনো চালচুলো, ঠিক ঠিকানা। আজ এই শহর, কাল ও শহর। ওর মোটেই ভালো লাগে না এমনি করে ঘুরে বেড়াতে, কিন্তু উপায় কই? ছবি এঁকে চলে, এক্সিবিশন করে, টাকার টান ধরলেই আবার এক্সিবিশন। প্রতিবার ঠিক করে এই শেষ, আর না। এইবার এক জায়গায় থাকবে, চাকরি নেবে, আর অবসরে ছবি আঁকবে। চাকরি পেয়েছে ও, তখনই ভয় পেয়েছে, ভয় লেগেছে, তাহলে আর ছবি আঁকতে পারবে না। তখন পিছিয়ে গেছে, নেয়নি। আর নেয়নি বলেই রেডিও নেই আজ। বারবার কামনা করল কোনো শব্দ, একটা জ্বর, অন্য কারুর, আর সেই আওয়াজ এই গুমোটটাকে ভেঙে দিত, বেশ হতো। একটুখানি গান বা কোনো সুরের গুনগুনানি। হঠাৎ একটা মৃদু শব্দ শুনতে পেল ও, কানটা সজাগ করল। ভয় পেল নিঃশ্বাস ফেলতে, যদি অনুচ্চ শব্দটা হারিয়ে যায়। তারপর ধীরে, খুব মোলায়েমভাবে মাথাটা ঘুরিয়ে নিল শব্দের দিকে। অতি আগ্রহে হাত বাড়িয়ে তুলে নিল টাইম পিসটা তাক থেকে। বাঁ হাতের উষ্ণ তালুতে ওটাকে রেখে সন্তর্পণে চাবি দিতে লাগল অ্যালার্মে। সূঁচের মতো চিক্কন কাঁটাটা রয়েছে 5-এর ঘরে। সকাল সকাল তাড়াতাড়ি যাতে নাসরিন চলে যেতে পারে, সেই জন্য সেদিন কাঁটাটা ওখানে রেখেছিল। এরপর আর সরাবার সুযোগ আসেনি, আজও সরাল না, বরং সময়ের কাঁটা ঘুরিয়ে আনল 5-এর ঘরে। ছোট্ট ছেলে মানুষ যেমন করে শোনে, বারবার তেমনি করে ও শুনতে লাগল। বেশ আওয়াজটা, কাঁপানো, পাতলা, মিষ্টি। কখনো কানে চেপে, কখনো সম্মুখে ধরে শুনল। শুনতে শুনতে একসময় ঘুমিয়ে পড়ল। স্বপ্ন দেখল বিরাট এক দরজা,
তার সম্মুখেও দাঁড়িয়ে, কড়া নাড়বে, কিন্তু দরজাটা আস্তে আস্তে খুলে গেল, আর তার ভেতর থেকে বেরিয়ে এলো একটা লোক। লোকটা ও নিজে, 2 মাস আগের চেহারা, দাড়ি নিয়ে। দরজার চৌকাঠে দাঁড়িয়ে রইল লোকটা। বলল, কাপুরুষ কোথাকার। শুনে চমকে গেল, বলল, না না, আমি না। দাড়ি কেন কেটেছ? লোকে আমাকে মৌলানা বলে। তারপর কিছুক্ষণ চুপ করে মাথা বার কয়েক চুলকালো। সলজ্জ বলল, মেয়েদের দিকে তাকালে ওরা হাসে। ধমক দিল লোকটা, মিথ্যা কথা। আসলে সব কিছু মেনে নিয়েছ, নতি স্বীকার করেছ। তোমার অহংকার নেই। যার অহংকার নেই সে কি মানুষ? আত্মার মৃত্যু হয়েছে তোমার। আত্মার মৃত্যু? না, কি করে? অসম্ভব। হাসল লোকটা। এত স্বচ্ছ সে হাসি যে নিজেকে তার সম্মুখে দাঁড় করিয়ে রাখতে কেমন সংকোচ হল। নিজের সমস্ত সত্তা যেন গড়িয়ে গেল মাটিতে। নির্বিকারভাবে তাকিয়ে রইল লোকটার দিকে, তার মুখের দিকে। লোকটা বলল, বুঝবে কি করে? বুদ্ধি কি আছে তোমার? মাথায় পেরেক ঠুকলে হয়তো বেরোতে পারে। শুনে শিউরে উঠল ও, আস্তে আস্তে জিজ্ঞেস করল, পেরেক কেন? স্থির দৃষ্টিতে ওকে দেখে লোকটা জবাব দিল, বুদ্ধির গোড়াতে ছুঁতে হবে। না না। আবারও কেঁপে উঠল। জলদি করে বলল, ফুল দিয়ে আঘাত করো। যদি বুদ্ধি আমার ঘুমিয়ে থাকে তবে ফুলের পাপড়ির আঘাতে ওর ঘুম ভেঙে যাবে। তারপর চোখ মেলে চাইবে, দেখবে, আমি বুঝব। তুমি বিয়ে করতে চলেছ না রাজা? লোকটার বিদ্রুপে ও মোটেই দমল না। একটু ভেবে বলল, বেশ, তবে কাঁটা দিয়ে আমার মাথাটাকে মোরব্বার মতো কাঁচো। লাল হয়ে আমার সারা মুখ ভিজে যাবে। লোমকূপের গোড়া দিয়ে চুইয়ে চুইয়ে যাবে রক্তের ধারা। বিস্মৃত বুদ্ধি জেগে উঠবে, ভেসে উঠবে। তুমি কি যিশু? লোকটার প্রশ্ন শুনে তার দিকে তাকালো। কোনো রকম দয়া নেই, মায়া নেই। তা ঠিক, আমি রাজা নই, বিয়ে করতেও যাচ্ছি না, যিশুও নই। কাপুরুষ। না। হ্যাঁ। না না, তোমার কসম, ওটা বলো না। কেন? সত্যি কথা শুনতে ভয় পাও? না। তবে কে তুমি? হাসান রেজা। ওটা নাম। ছবি আঁকি। ওটা পেশা। আমার ছবি সবাই চেনে, আমার নাম সই রয়েছে সেখানে। ওগুলো অক্ষরের সৃষ্টি। লোকটার কথা শুনে চমকে উঠল ও, তীক্ষ্ণভাবে তাকিয়ে রইল মুখোশাটা মুখের দিকে। জানি না, বুঝি না। উফ। দুহাতের মধ্যে মুখ গুজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদল। একসময় মুখ তুলল। অকরুণ একটা লোক তাকে দেখছে, চোখ জোড়া সরু করে তাকিয়ে রয়েছে। তারপর হাতটা বাড়িয়ে দিল ওর মুখের দিকে। ক্রমেই বড় হতে লাগলো আঙুলগুলো। 5টা আঙুলের ফাঁক দিয়ে দেখতে পাচ্ছিল উন্মুক্ত আকাশ, কিন্তু আর পেল না। অনুভব করল ওর মুখে আঙুলের ছোঁয়া। একটা হিমশীতল সাপ তার সারা শরীরকে জড়িয়ে উঠতে লাগল। যেখান দিয়ে সাপ বেয়ে বেয়ে উঠেছে ওই জায়গাগুলো যেন পচে গেল। কোনো রকম অনুভূতি নেই, অবসাদ। শুনল, চিনতে পারো তোমাকে এখন? না, চোখ জোড়া চামড়ার সঙ্গে চলে গেছে। শুনল, এবার হাসছে লোকটা। হাসি যখন থামল, কানে এলো এবার তার স্বর। আসলে চেনার মতো চোখ নেই, বুঝলে? বললাম না, বুদ্ধিতে ঠুকতে হবে। মরিয়া হয়ে উঠল ও, বলল, বেশ, মাথার কাছে তাকে বড় পেরেক রয়েছে একটা, নাও, মারো আমায়, আমার মাথায় মারো। উত্তেজনায় চেঁচিয়ে উঠল সে। লোকটা পেরেকটি নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখল। বলল, কালো রং তোমার না। এই যে তোমার ছবিগুলো কালো, লাল আর হলুদে আঁকা, এগুলিতে তুমি নেই। তোমার রং নয় এগুলো। নিজেকে শুধু প্রবোধ দিচ্ছ, ঠকাচ্ছ। তোমার রং হলো নীল।
ঘরের কোণে রঙের কৌটাগুলো ছিল, সেখানে গিয়ে নীল রঙের পেরেকটাকে চুবিয়ে নিল। বলল, নাও, এবার ধরো। দুহাত দিয়ে কপালের মাঝখানে পেরেকটাকে ধরল ও। লোকটা পেরেকটাকে ঠুকতে লাগল। ঠক ঠক ঠক, ঠক ঠক ঠক। কান পেতে শুয়ে শুয়ে শুনল। শব্দটা আসছে দরজা থেকে। কে যেন জোরে জোরে ধাক্কা দিচ্ছে। কন? আমি, নাসরিন। এসো, দরজা খোলাই, জোরে ঠেলে দাও। ঘরে ঢুকে দরজাটা ভেজিয়ে নাসরিন জিজ্ঞেস করল, কি হয়েছে আপনার? শুয়ে যে? জ্বর, বোখার। কালো রঙের বোরখাটা খুলে দেয়ালে হেলান দিয়ে রাখা ক্যানভাসগুলোয় কোনায় ঝুলিয়ে রাখল। বিছানার সম্মুখে এসে জিজ্ঞেস করল, এতোয়ারের রোজ এলেন না যে? আমি ক্যাসিনোর সামনে অপেক্ষা করেছিলাম, ঠিক 4টে। তাই তো আপনি বলেছিলেন, তাই না? এসেছিলাম, একটু ইতস্তত করে বলল। তবে দেরি হয়ে গিয়েছিল 20 মিনিট। 20 মিনিট? কেন? নাসরিনের কেনর জবাব দিতে গিয়ে ও হুট করে দিতে পারল না। কি কথা বলবে ওকে? সত্যি কথাটাই বলবে না মিছে কিছু বলবে? ওকে বেশ কিছুক্ষণ চুপ করে থাকতে দেখল নাসরিন। তাই বলল, জানেন তো অমনিভাবে দাঁড়িয়ে থাকাটা কেমন মুশকিল। লোকজন তেমন কেয়ার করি না, তবে পুলিশকে যা ডর, এই যা। এবার ও মুখ খুলল। দেখো নাসরিন, আমি আসছিলাম ঠিকই, কিন্তু... একটু থেমে নাসরিনের বড় বড় চোখের খয়েরি মণিতে নিজেকে দেখল। মাথা নাবিয়ে নখ দিয়ে নখে আঁচড় কাটতে কাটতে বলল, কিন্তু এক দোস্ত বলল, তোর শরম করে না ট্যাক্সির সঙ্গে প্রেম করিস? তাই তাই আমি ভাবছিলাম। কথাটা তাকে শেষ করতে না দিয়ে জ্বালা ভরা সুরে নাসরিন বলল, তাই দেরি হল? বহুত শুক্রিয়া। তবে যে জন্য এসেছিলাম, হ্যাঁ, সেদিন আমার বডিসটা ফেলে গেছি। জলদিতে যেভাবে ভাগতে হয়েছে, তাই নিতে এলাম। নতুন দেখেই একটু মায়া, তা না হলে... কথাটা শেষ করল না, ঠোঁটটা বেঁকিয়ে মাথাটা শুধু ঝাঁকি দিল। নাসরিনের কাঁপানো বেনির শেষের দিকে বাঁধা গোলাপি ফিতে দেখতে দেখতে ও বলল, বডিসটা মাথার কাছে তাকে রেখেছিলাম, দেখো পাবে। কিন্তু খুঁজে পেল না নাসরিন। ড্রয়িং করা কাগজ, খাতা, বই, চিঠিপত্র সব নেড়েচেড়েও পেল না। ওকে বলার জন্যে মুখ ঘুরিয়েই চেঁচিয়ে উঠল, ওটা কি আপনার হাতে? পেরেক। পেরেক? হ্যাঁ, পেরেক। ওর হাতের মুঠিতে শক্ত করে থাকা নীল বডিসটাকে ছিনিয়ে নিয়ে অবাক হয়ে নিজেকে বলার মতো করে বলল নাসরিন, পেরেক। তারপর শব্দ করে হেসে উঠল। দুহাত দিয়ে স্ট্রেপটা ধরে ওর চোখের উপর দোলাতে দোলাতে বলল, পেরেক। ফের হাসির দমকে ভেঙে নুইয়ে পড়ল। হাসতে হাসতেই বলল, আরে সাব, খোয়াব দেখছেন আপনি। নাসরিনের হাসি দেখে শীত পেল ওর, গায়ে কাঁটা দিয়ে এলো। লেপটা ওভাবে গায়ে জড়াতে দেখে প্রশ্ন করল নাসরিন, কি হয়েছে? শীত করছে খুব। চিত হয়ে শুয়েছিল, এবার পা ভেঙে দ হয়ে শুল। অনেকক্ষণ দাঁড়িয়ে রইল নাসরিন, তাকিয়ে তাকিয়ে দেখল ওকে। কেমন অসহায়, একটা ছোট্ট ছেলে মনে হল, মাসুম। চুলের বিনুনিটা খুলে ফিতেটা মেঝেয় ফেলল, কামিজ খুলে সালোয়ার ছেড়ে স্তূপ করে রাখল তার উপর। ও শুয়ে শুয়ে দেখল। কোনো কিছু ভাববার অবকাশ না দিয়ে ওর লেপের ভেতর ঢুকে পড়ল নাসরিন। দুহাতে ওকে বুকের সাথে জড়িয়ে ধরে মোলায়েম সুরে ফিসফিস করে শুধাল, কেমন লাগছে এখন? ভালো। আরো কাছে টেনে নিল ওকে। বড় বড় চুলে ঢেকে গেল সারা চোখ মুখ, কেমন মিষ্টি গন্ধ, হালকা। হঠাৎ এক সময় ও ধাক্কা দিয়ে সরিয়ে দিল নাসরিনকে। দুহাত দিয়ে মুখের উপর থেকে চুলের গোছাগুলো তাড়াতাড়ি সরাতে সরাতে বলল, দম বন্ধ হয়ে যাচ্ছে, ছাড়ো, ছোড় দো। আচমকা চোখ মেলল ও। ঘরটা অন্ধকার, ঘামে ভিজে গেছে গলা, বুক।
দুহাতের মুঠিতে বডিসটা ধরে রয়েছে। ওটা দিয়ে মুখ মুছে বালিশের পাশে রাখল সযত্নে। ঘামে ভেজা পাউডার আর সেন্টের গন্ধে মাথাটা ভরে গেল। আবার ওটাকে নিয়ে শুঁকল। বুক ভরা শ্বাস নিয়ে রাখল অনেকক্ষণ। ঝট করে ছাড়তে ইচ্ছে করল না। প্রথম যেদিন সিগারেট টেনে ধোঁয়া ছেড়েছিল অমনি করেই ছাড়ল, যাতে তার রক্তের মধ্যে গন্ধটা মিশে যায়, থাকে। ঘড়িটা কাত হয়ে পড়েছিল পাশে। ওটা নিল, সময় দেখল 5টা। চোখ বুজল, আবার খুলল, ফের দেখল ঘড়িটা, সেই 5টা। নাসরিনের জন্য অ্যালার্ম দিয়ে রেখেছিল 5টায়, মনে পড়ল 5। অবাক হয়ে নিজেই প্রশ্ন করল, কানের উপর চেপে ধরল। তারপর বন্ধ হয়ে গেছে, নিজে নিজে বলল। ও ঠিক বুঝে উঠতে পারল না এই সময়টা কি, সকাল না সন্ধ্যা। মনে হল কতদিন পর ঘুম থেকে রূপার কাঠির ছোঁয়ায় জেগে উঠল। সময়টা জানার জন্য অস্থির হয়ে পড়ল ও। সারা দেহ মনে সেই অস্থিরতা। বিছানা থেকে নেবে জানালার পাশে দাঁড়াল। ঘন কুয়াশা, কিছু তত স্পষ্ট দেখা যায় না। পয়লা গোল চক্করের কাছে গাছগুলোর নিচে কয়েকটা টাঙা গাড়ি। ঘণ্টাখানেক ঠাঁই প্রতীক্ষায় থাকার পর আবিষ্কার করল সকাল। এখন সকাল। কপালে গায়ে হাত দিয়ে দেখল উত্তাপ মোটেও নেই। মুখ ধুলো নিচে কলপাড়ে, তারপর বেরুলো বাইরে। চা খেল, ব্যাংকে গেল, টাকা তুলল। ডাক্তারের কাছে গেল। ডাক্তার সাহেবকে বলল সব, কেমন করে জ্বর এসেছিল, কি খেয়েছে, কি করেছে, সব বলল স্কুলের ছোট ছাত্রের মতো গড়গড় করে। ডাক্তার সাহেব হাতের কবজির নাড়ি টিপলেন, চোখ দেখলেন, জিভ দেখে বুকে স্টেথিস্কোপ লাগিয়ে পরীক্ষা করে বললেন, ইনফ্লুয়েঞ্জা হয়েছিল, ভয়ের কোনো কারণ এখন নেই, তবে বিশ্রাম নিতে হবে আরো 2 দিন। ওষুধ দিলেন মিক্সচার। ওটা পকেটে পুরে রাস্তা দিয়ে ছায়ায় চলতে শুরু করল ও। গাছ গুনল আজকেও, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 15, 18, 20, 22, 25, 30। ফের গুনল, ফের হলো ওরকম, বরং বেশি। অবাক হল। ও জানে রিগাল থেকে চ্যারিং ক্রস পর্যন্ত 15টা গাছ। কপালের দুপাশের রগ নাচছে, মাথাটা মনে হচ্ছে একেবারে হালকা। রাস্তার লোকগুলোকে মনে হচ্ছে কাচের তৈরি। একটা টাঙ্গাকে ডাকল হাত তুলে, বলল, সামনাবাদ, পহেলি গোল চক্কর। বসে পা দুটো তুলে দিল সিটে, ঠেস দিল লোহার শিকে। ওপাশের হুডের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে আকাশ আর গাছের মাথাগুলোকে। চোখ বুজল। ঘোড়াটা জোরে ছুটছে, টাঙ্গাটা দুলছে অনেক। একসময় চোখ খুলল আবার। দেখল গাছের মাথাগুলো আর আকাশ। ফের চোখ বুজল। স্বপ্ন দেখল, আকাশ আর গাছের মাথাগুলো। ও শুয়ে রয়েছে নৌকার পাটাতনে, ছইয়ের ফাঁক দিয়ে দেখছে বাইরে। দুধারে খাড়া পাহাড়, কর্ণফুলিতে অনেক জোয়ার। পাহাড় থেকে ঢল নেবেছে, ও যাচ্ছে বরকল। তারপর একটা খেয়া পেরুবে, সম্মুখে পড়বে রিজার্ভের বন। ওটার ভেতর দিয়ে সরু চড়াই উতরাই পেরিয়ে নাববে গিয়ে ঝর্ণায়। কোমর পানিতে হাঁটবে মাইলের পর মাইল। দুধারে বাঁশবন, তারপর আবার পাহাড়, চড়াই উতরাই, ঝর্ণা। ও চলেছে কুকিদের গ্রামে, সাঁইচল। পাহাড়ি ভাষার মানে পুরুষ হাতি। গ্রামটার সম্মুখে হাতির পিঠের মতো পাহাড়। এককালে হাতি ঘুরে বেড়াত, এখন কমলার বাগান। পেছনে দূরে লুসাই পাহাড়, মাঝে ঘন কুয়াশার সমুদ্র। সেখানে সাদা সাদা টুকরো মেঘগুলো যেন ঢেউ। গল্পকথন বই কল্লোল চ্যাপ্টার 2তে শুনছিলেন মুর্তজা বশিরের লেখা সাদা হাতি।
আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।